সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন দীর্ঘদিনের প্রান্তিক কোনো শক্তি হঠাৎ করেই কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেই মুহূর্তে ব্যক্তির ভূমিকাটি হয়ে ওঠে নির্ণায়ক। তিনি কেবল একটি দলের নেতা নন, বরং একটি সময়ের প্রতীক। শফিকুর রহমান আজ তেমনই এক চরিত্র। কয়েক বছর আগেও যার সঙ্গে প্রকাশ্যে দেখা করা এড়িয়ে চলতেন দেশের রাজনৈতিক এলিট, ব্যবসায়ী শ্রেণী এবং বিদেশি কূটনীতিকরা, আজ তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহীদের সারি চোখে পড়ার মতো। এই পরিবর্তন কেবল ব্যক্তিগত জনপ্রিয়তার গল্প নয়, এটি বাংলাদেশের ভেঙে পড়া রাজনৈতিক কাঠামো, ক্ষমতার শূন্যতা এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ঢাকায় এক বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যখন দলের নির্বাচনী ইশতেহার উন্মোচন করেন, সেটি ছিল নিছক একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়। সেখানে উপস্থিত ছিলেন শুধু দলীয় নেতাকর্মীরাই নন, বরং রাজনীতিবিদ, কূটনীতিক এবং সমাজের প্রভাবশালী অংশের প্রতিনিধিরা। ইশতেহারে সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি ছিল ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন ৪ গুণ বাড়িয়ে $2 ট্রিলিয়ন উন্নীত করার ঘোষণা। প্রযুক্তি নির্ভর কৃষি, উৎপাদনশীল শিল্প, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ এবং সরকারি ব্যয় বাড়ানোর কথা বলা হয়। অর্থনীতিবিদদের একটি বড় অংশ এই প্রতিশ্রুতিকে বাস্তবতা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন। তাদের মতে আর্থিক কাঠামো, রাজস্ব সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার প্রশ্নে ইশতেহারটি স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতের জন্য এই ইশতেহারের গুরুত্ব সংখ্যায় নয়, সংকেতে। এটি জামাতের পক্ষ থেকে একটি বার্তা। দলটি আর কেবল আদর্শভিত্তিক আন্দোলন নয়, বরং রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা ও প্রস্তুতির দাবিদার। দীর্ঘদিন ধরে জামাত ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল দলটি ধর্মীয় মতাদর্শে এতটাই আবদ্ধ যে আধুনিক, তরুণ ও বৈচিত্র্যময় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক পরিষদ তাদের নেই। ইশতেহার এবং ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যগুলো সেই ধারণাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। এখানে ধর্মীয় পরিচয় অস্বীকার করা হয়নি, কিন্তু আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে তার সহাবস্থানকে স্বাভাবিক হিসেবে তুলে ধরা হয়েছে। এই রূপান্তরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল শফিকুর রহমানের শ্রোতারা। একসময় যারা জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক এড়িয়ে চলতেন, আজ তার সঙ্গে বৈঠক করছেন ইউরোপীয়, পশ্চিমা, এমনকি ভারতীয় কূটনীতিকরাও। জামায়াত একসময় আন্তর্জাতিক পরিসরে প্রায় অস্পৃশ্য হিসেবে বিবেচিত হতো। সেই বাস্তবতায় এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ। এই প্রশ্নটি আজ আর অস্বস্তিকর নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে। শফিকুর রহমান কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন? এক বছর আগেও যা কল্পনাতীত ছিল, আজ তা রাজনৈতিক হিসাব নিকাশের অংশ। এই পরিবর্তনের পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকম্প। ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান শুধু শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটায়নি, এটি দেশের রাজনৈতিক কাঠামোকেই ভেঙে দিয়েছে। কয়েক দশক ধরে যে দ্বিদলীয় প্রতিযোগিতা আওয়ামী লীগ বনাম বিএনপি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করত, তা কার্যত বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, বিএনপি একমাত্র বড় দল হিসেবে টিকে থাকলেও একক আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়। এই শূন্যতায় প্রথমে অনেকেই ভেবেছিলেন ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে, কিন্তু বাস্তবে সেই জায়গাটি দখল করে নেয় জামাতে ইসলামী। এটি এমন একটি দল যাকে দীর্ঘদিন প্রান্তে ঠেলে রাখা হয়েছিল। আজ নির্বাচন সামনে রেখে জামাত ও বিএনপি কার্যত সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিছু জরিপে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই উত্থানের কেন্দ্রে রয়েছেন ডক্টর শফিকুর রহমান। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এটি হঠাৎ কোনো পরিবর্তন নয়। তার মতে বছরের পর বছর ধরে সামাজিক কাজ, সাংগঠনিক দৃঢ়তা এবং দমনপীড়নের মধ্যেও টিকে থাকার ক্ষমতাই আজ জামাতকে এই জায়গায় এনেছে। ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত জীবনও এই গল্পের অংশ। একজন সাবেক সরকারি চিকিৎসক, যিনি নরম স্বভাবের,
কম কথা বলেন এবং আক্রমণাত্মক রাজনীতির চেয়ে সহমর্মিতা ও শৃঙ্খলাকে গুরুত্ব দেন। 2019 সালে তিনি দলের আমির হন যখন জামাত নিষিদ্ধ। 2022 সালে ডিসেম্বরে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় সন্ত্রাসের মদদের অভিযোগে। 15 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। 2025 সালের মার্চে তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত যা রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অভিজ্ঞতাগুলো তার রাজনৈতিক ব্যক্তিত্বকে আরও আবেগঘন ও মানবিক করে তুলেছে। ঢাকার এক বিশাল সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে দুবার লুটিয়ে পড়েও বক্তৃতা শেষ করা, চিকিৎসকদের নিষেধ অগ্রাহ্য করে বক্তব্য চালিয়ে যাওয়া, এই দৃশ্যগুলো তাকে সমর্থকদের কাছে আত্মত্যাগী নেতার প্রতীকে পরিণত করেছে। আল্লাহ যতদিন জীবন দেবেন ততদিন মানুষের জন্য লড়ব, এই বক্তব্য কেবল ধর্মীয় ভাষা নয়, বরং একটি রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই গ্রহণ করেছেন তার সমর্থকেরা। দুর্নীতিমুক্ত সরকার, মন্ত্রীদের বিশেষ সুবিধা বাতিল, তরুণদের সঙ্গে থাকার অঙ্গীকার, এসব কথা জামায়াতের দীর্ঘদিনের ভাবমূর্তির বাইরে গিয়ে নতুন শ্রোতা তৈরি করেছে। তবে ডক্টর শফিকুর রহমানের সবচেয়ে বড় লড়াই এখন নির্বাচনী নয়, ভাবমূর্তির। নতুন সমর্থকদের আকৃষ্ট করতে গিয়ে তাকে জামাতের অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতু গড়তে হচ্ছে। প্রশ্ন হলো, এই পুনর্গঠন বাস্তব নাকি কৌশলগত? 1971 সালের উত্তরাধিকার জামাতের সবচেয়ে বড় বোঝা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান, যুদ্ধাপরাধের বিচার এবং শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড, এই ইতিহাস আজও দলটির ভাবমূর্তিকে তাড়া করে ফেরে। ডক্টর শফিকুর রহমান এই বিষয়ে সতর্ক ভাষা ব্যবহার করেন। তিনি সরাসরি স্বীকারোক্তি না দিলেও অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এটি জামাতের অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তন। সমর্থকরা বলেন এটি রাজনৈতিক বাস্তবতা, সমালোচকরা বলেন এটি ইচ্ছাকৃত অস্পষ্টতা। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্লেষক সালাউদ্দিন আহমেদের মতে, অতীতের নির্দিষ্ট ভুল স্বীকার করলে দলের ভেতরে নেতৃত্ব দুর্বল হয়ে পড়তে পারে। নারী অধিকার প্রশ্নে এই দলের সীমাবদ্ধতা আরও স্পষ্ট। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান যখন বলেন একজন নারী দলের প্রধান হতে পারেন না, তখন জামাতের মডারেট ভাবমূর্তি বড় ধাক্কা খায়। তার যুক্তি জৈবিক ও সামাজিক ভূমিকার পার্থক্য। সমালোচকরা বলেন এটি আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষত 2024 সালের গণ অভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার প্রেক্ষাপটে এই অবস্থান আরও প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি জামাতের আদর্শিক কাঠামোর প্রতিফলন, কোনো সাময়িক বক্তব্য নয়। তবুও বাস্তবতা হলো তরুণ সমর্থকদের বড় অংশ এসব প্রশ্নের চেয়ে ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাকে দাদু বলে ডাকছে তরুণেরা। এটি একটি আবেগী সম্পর্কের ইঙ্গিত। বিএনপি নেতারা যেখানে তরুণদের অবজ্ঞা করেন বলে অভিযোগ রয়েছে, সেখানে ডাক্তার শফিকুর রহমান তাদের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলেন। এটাই তার বড় শক্তি। জামাতের হিন্দু প্রার্থী মনোনয়ন, কূটনীতিকদের সঙ্গে খোলামেলা যোগাযোগ, ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ, সব মিলিয়ে জামাত নিজেকে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে। এটি কেবল ভোটের কৌশল নাকি আদর্শিক পরিবর্তন? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। নির্বাচনের ফল যাই হোক, একটি বিষয় স্পষ্ট, শফিকুর রহমান আজ বাংলাদেশের রাজনীতিতে উপেক্ষা করার মতো কোনো নাম নন। তিনি ক্ষমতায় যান বা বিরোধী দলে থাকুন, দেশের রাজনৈতিক ভাষ্য, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ বিতর্কে তার প্রভাব থাকবে। বাংলাদেশের রাজনীতিতে আজ যে অনিশ্চয়তা, শূন্যতা ও পুনর্গঠনের সময় চলছে, শফিকুর রহমান সেই সময়ের প্রতিচ্ছবি। তিনি একাধারে অতীতের বোঝা বহন করছেন এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই দুইয়ের টানাপোড়েনই নির্ধারণ করবে তিনি কেবল একটি ক্ষণস্থায়ী রাজনৈতিক ঘটনা নাকি বাংলাদেশের ক্ষমতার ইতিহাসে একটি নতুন অধ্যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।